বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৭তম গল্প তালবোনার ভুতুড়ে ঘটনা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৭তম গল্প তালবোনার ভুতুড়ে ঘটনা। ঝড়ের গতিতে পুজোর দিন কটা কেটে গেল। মণ্ডপে বেজে চলা গানের সুর, ঢাকের তাল, উচ্ছ্বসিত মানুষের কোলাহল যেন হঠাৎ করেই থমকে গেল। আবার সেই একটা বছরের অপেক্ষা। যদিও কদিন পরেই কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী, একের পর এক উৎসব আপাতত চলতেই থাকবে। তবু মায়ের প্রতিমা যখন নিরঞ্জনে যায় তখন সব বাঙালির মনই বোধহয় শূন্যতায় ভরে ওঠে। আমিও ব্যতিক্রম হই কি করে। তবে আমরা ভাগ্যবান, কারণ আমাদের মনের শূন্যতাকে ভরিয়ে তুলতে বিষ্ণুদা আছে। হাড় হিম করা ভৌতিক গল্পের আসর শূন্যতাকে অনেকটাই ভরিয়ে তুলতে পারে। পুজোর কদিন হরিদার চায়ের দোকানের দিকে আসা হয়নি। যথারীতি আজ সন্ধ্যা নামার আগেই উপস্থিত হলাম। পল্লব আর বুবাই ইদানিং বড্ড অনিয়মিত। তবে উৎসব শেষের শূন্যতা যে ওদের মনেও ভিড় করেছে তা পৌঁছাতেই বুঝতে পারলাম। দেখি আমার আগেই পল্লব এসে উপস্থিত। কিরে, কতক্ষণ এসেছিস? এই মিনিট দুয়েক হবে। দেখলাম ওর সামনে একটা ভাঁড়ে গরম চা। আমি হরিদাকে ডেকে বললাম, হরিদা আরেকটা চা। বেঞ্চে বসে লক্ষ্য করলাম পল্লবের মুখ কিছুটা গম্ভীর, যেন কিছু একটা ভাবছে। এই কি হয়েছে? বিজয়া দশমীতে দিদার বাড়ি গিয়েছিলাম, জানিস তো? হ্যাঁ। তোরা তো সবাই জানিস যে এইসব ভূত প্রেত মানে এইসব অলৌকিক জিনিস, এইসব আমি খুব বেশি বিশ্বাস করি না। আমার দিদার বাড়ি যেখানে, জায়গাটা না একেবারেই গ্রাম। আমি একাই গিয়েছিলাম। যেদিন যাই সেদিনকে সবে পল্লব এইটুকু বলেছে এমন সময় দেখি দোকানে এসে উপস্থিত হলো বুবাই। বিষয়টা সত্যি অপ্রত্যাশিত ছিল। বেচারা প্রেমের ফাঁদে পড়ে একেবারে ছটফট করছে, ফলে এদিকে আসার আর সময় পাচ্ছে না। যেমন আশ্চর্য হলাম তেমন মনে মনে খুশিও হলাম। তা কি নিয়ে আলোচনা হচ্ছে? বলতে বলতে বুবাই বেঞ্চিতে বসলো। এখনও জানি না কি নিয়ে আলোচনা হচ্ছে, তবে পল্লব কিছু একটা বলছিল। ওই দিদার বাড়িতে গেছিল বিজয়া দশমীতে, জানিস তো, সেই নিয়েই কিছু একটা বলছিল। ও, তাহলে আর কি, থামতে হবে না, বলে চলো। হরিদা আরেকটা চা। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার দিদিমার বাড়ি একটু গ্রামের দিকে, আর আমার সঙ্গে কেউ যায়নি। তো সেদিনকে আমি একাই গিয়েছিলাম, আর সন্ধে প্রায় 7টা বেজে গেছিলো পৌঁছতে। আমার মনে কিন্তু কোনো রকম কুসংস্কার ছিল না। ওই দিদিমার বাড়িতে যাওয়ার পথে একটা শ্মশান পড়ে, সেটার পাশ দিয়ে সন্ধ্যার অন্ধকারে নিশ্চিন্ত মনেই হাঁটছিলাম। হঠাৎ একটা ফিসফিসানি শব্দ আমার কানে এলো। প্রথমটায় খুব ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু যখন সেটা এক নাগাড়ে চলতে লাগলো তখন মন সেই দিকেই গেল। ওই শব্দটা আসছিল শ্মশানের দিক থেকে। ঠিক মানে কেমন শব্দ ঠিক বোঝাতে পারবো না। না কান্না, না সাধারণ কোনো কথা, না আর্তনাদ, বা মানে ঠিকঠাক করে কিছু বোঝা যায় না। তবে সেই অস্পষ্ট ফিসফিসানিতে আমার দৃষ্টি চলে গেল শ্মশানের দিকে। তোরা তো জানিস আমি এইসব বিষয়ে ভয় পাই না অতটা। কই, জানি না তো। ইয়ার কি করিস না, তুই বল। স্বাভাবিকভাবেই আমার কৌতূহল তৈরি হলো। ওই গুটি গুটি পায়ে সেই শ্মশানের দিকে এগোলাম। আকাশে চাঁদ আছে, তবু না শ্মশানের দিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। তোরা কেউ হলে নির্ঘাত অজ্ঞান হয়ে যেতি। লক্ষ্য করলাম বুবাইয়ের ঠোঁটের কোণায় সামান্য তির্যক হাসি। অবশ্য পল্লব তা লক্ষ্য করেনি। ও বলে চলল, যে জায়গাটায় মরা পোড়ানো হয়
গ্রামের শ্মশান, মানে বুঝতে পারছিস তো, কাঠে পোড়ানোর জায়গা। সেখানে গিয়ে দেখি একজন মহিলা, সাদা কাপড় পরনে, মাথার ওপরে ঘোমটা দেওয়া, উল্টো দিক ফিরে হাঁটু মুড়ে ওই মরা পোড়ানোর জায়গায় বসে আছে। ভয় না পেলেও সামান্য গাটা শিরশির করছিল, তবু ডাকলাম। শুনছেন, কোনো সাড়া নেই। আবার ডাকতে যাব, ঠিক সেই সময় মাথাটা আমার দিকে ঘোরালো। তোদের কি বলবো, মাথাটা আমার দিকে ঘোরার সঙ্গে সঙ্গে আমি কেমন যেন ভয়ে পাথর হয়ে গেলাম। ঘোমটার তলায় মাথা নেই, জমাট বাঁধা অন্ধকার শুধু। আমার মাথা ঘুরছিল, যেন মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমার গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো, আর কোনো রকমে ছুটতে ছুটতে সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর একেবারে দিদিমার বাড়ির সামনে এসে থেমেছিলাম। এই দৃশ্য দেখার পর থেকেই না আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে ওটা কি ছিল। গ্রামের কোনো পাগলি বুড়ি। গম্ভীর কণ্ঠস্বরে আমরা সবাই একরকম চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে কথাও বুঝতে পারলাম যে কোন ফাঁকে আমাদের অলক্ষ্যে বিষ্টুদা এসে উপস্থিত হয়েছে। পল্লবের দৌলতে আসরের শুরুটা বেশ ভালোই হলো। এবারে বিষ্টুদা একটা গোছানো ভূতের গল্প শোনালেই এই সন্ধ্যার 16 আনা একেবারে উসুল হবে। বসো বসো, এই হরিদা আরেকটা চা। বিষ্টুদা যখন বসছে তখন পল্লব বলল, ও, নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, তাই তো? তুমি যখন দেখো তখন সেগুলো সব ভূত, আর আমার বেলায় পাগলি। হ্যাঁ, মানে তোর সামনে ভূত আসতেও তো ভয় পায়, তাই না? তোর মতো সাহসী এই দুনিয়ায় তো আর একটাও নেই। আমাদের তালপাতার সেপাই বলে কথা। বিষ্টুদার কথা শুনে বুবাই ফিক করে হেসে ফেলল। বয়োজ্যেষ্ঠ গুরুদেবকে কিছু না বলতে পেরে পল্লব বুবাইয়ের উপরেই চড়াও হলো। এই হাসছিস কেন রে? জীবনে এই রকম পরিস্থিতিতে কখনো পড়লে না তখন বুঝতি। তোর তো আবার একটুখানিতেই একেবারে হাওয়া টাইট হয়ে যায়। হ্যাঁ, আমার টাইট হয়, পাংচার হয়, অনেক কিছুই হয়, কিন্তু সেটা আমি সততার সঙ্গে স্বীকার করি। তোর মতন ওই সাহসী সাজতে যাই না। আর এরকম না ছুটকো ছাটকা ঘটনা কম বেশি সবার সঙ্গেই দু একটা ঘটে। ঠপ দিচ্ছিস কিনা জানি না, তবুও যদি সত্যি হয় তাতেও এতটা বড়াই করার কিচ্ছু নেই। আর আমার জীবনেও না এরকম দু একটা দেখা ঘটনা আছে। এ কথা ঠিক যে বুবাই সবসময় নিজের ভয় স্বীকার করে, কিন্তু ওর জীবনেও যে কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকতে পারে এ কথা শুনে বলতে গেলে আমরা সবাই আকাশ থেকে পড়লাম। অবাক চোখে সবাই ওর দিকে তাকিয়েছি, এমনকি বিষ্টুদা পর্যন্ত জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কিচ্ছু নেই। এই তো কিছুদিন আগে, পুজোর আগে না, মানে ওই মহালয়ের কদিন আগে, আমি আর আমার এক বান্ধবী ওই বারোয়ারি তলার পাশের বড় পুকুরটা আছে না, ওই পুকুরের ধার দিয়ে বাড়ি ফিরছিলাম। মাঝে সেই চন্দ্রগ্রহণ হলো না, ওই তার ঠিক একদিন না দুদিন পর রাত তখন প্রায় ওই 8:30 বাজে। ঘাটের সামনে যখন পৌঁছালাম তখন জলের মাঝে একটা শব্দ শুনতে পেয়ে না দুজনেই সেদিকে তাকাই। তো ওই রাতের বেলায় জলে কোনো মানুষ থাকার কথা না, আর তাছাড়া ওই পুকুরে খুব একটা মানুষ স্নানও করতে যায় না। কিন্তু স্পষ্ট আমরা দুজনেই দেখলাম একজন বুড়ি সেই রাতে জল থেকে উঠে এলো। হ্যাঁ, যখন উঠে আসছিল তখন কেমন একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। বিশ্বাস করো, কোনো সুস্থ মানুষের চোখ ওইভাবে জল করে না। চোখগুলো যেন রাতে যেমন ওই বিড়ালের চোখ জ্বলে ওঠে না, ঠিক সেরকমভাবে জ্বলছিল। আর পাশে ওই আমবাগানটা আছে না, হঠাৎ সেদিকে চোখ পড়তে দেখলাম কে একটা ওই জঙ্গলের মাঝে সাদা শাড়ি পরে ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে। আমরা দুজনে আর ওইখানে দাঁড়াইনি, যতটা সম্ভব তাড়াতাড়ি হেঁটে ওই বারোয়ারি তলার দিকে চলে এসেছিলাম। ভূত পেতনি অনেক কিছুই বুঝলাম, কিন্তু সত্যি করে বলতো, বান্ধবী আর তুই রাত 8:30টার সময় পুকুর পাড়ে কি করছিলি? আমার এই প্রশ্নে দেখলাম পল্লবের মুখের রাগের ভাব কেটে গিয়ে মুচকি হাসি ফুটে উঠল। আর জায়গাটা বেশ অন্ধকার। আরে টিউশন থেকে ফিরছিলাম, আরে ওখান থেকে একটু কম সময় লাগে ফিরতে। তোরা না সত্যি। আচ্ছা, হ্যাঁ, আমরা তো সিঙ্গেল, কি করে বুঝবো কোথায় কম সময় লাগে আর কোথায় বেশি? আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দে। আর একবার চা খাবি তো? হ্যাঁ, হোক। হরি, আমাদের 4টে চা দে। তর্ক বিতর্ক, মান অভিমান, মশকরা যাই হোক না কেন, এই যে সবাই এসেছিস তাতে আমি খুব খুশি হয়েছি।
ফাঁকা ফাঁকা আসর ঠিক জমে না। আরে আরে ভূতের চক্করে তো ভুলেই গেছি। আমি উঠে ঢিপ করে একটা প্রণাম করলাম। আমার সঙ্গে সঙ্গে ওরা দুজনেও বিজয়ার প্রণাম সেরে নিল। বিষ্টুদা পরিতৃপ্তির হাসি ঠোঁটে নিয়ে বলল, আরে থাক থাক থাক, তোরা সবাই জীবনে সুখী হ, শান্তিতে থাক, সফল হ, এই আশীর্বাদ আমি সব সময় করি। একবার ভেবেছিলাম যে তোদের জন্য সিঙ্গারা আর মিষ্টি নিয়ে আসব, তবে আমার মাথায় একটা অন্য পরিকল্পনা আছে। এভাবে না করে বরং আমার বাড়িতেই একদিন সবাই মিলে একটা ছোট্ট পিকনিক মতো হবে। আমি নিজে রান্না করে তোদের খাওয়াবো। আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে। এই সবাই মিলে চলো না, কালী পুজোর সময় বারাসাতের দিকে যাই। এ বড্ড বেয়ারা প্রস্তাব। তোরা তিনজনে মিলে যা, সঙ্গে আরও যাদের পারিস নিয়ে যা। আমি এখন আর হাঁটতে পারি অত। হ্যাঁ সেটা ঠিকই, বাদ দে, ওই আমরা তিনজনে একটা নিজেদের মতো প্ল্যানিং করে নেব। এই জানো বিষ্টুদা, ওই মধ্যম গ্রামের দিকে না কয়েকটা পুজো কমিটি আছে, প্রতি বছরই ওই ভূতের প্যান্ডেল করে, বড্ড একঘেয়ে। তবে আমরা কিন্তু ওখানে গিয়ে খুব মজা করি। একবার জানো, ভূত সেজে একজন কফিনের মধ্যে শুয়েছিল, আর মাঝে মাঝে এই কফিনের ঢাকনাটা সরে যাচ্ছিল, আর সে উঠে বসছিল। আমিও না ব্যাপারটা দেখে একেবারে ওত পেতেছিলাম। যেই ঢাকনাটা সরেছে অমনি আমিও একটা চমকে দেওয়ার মতো চিৎকার করে উঠলাম। সাজানো ভূত বাবাজি একেবারে আঁতকে উঠেছিল। সঙ্গে সঙ্গে 2-4 জন স্বেচ্ছাসেবক ছুটে এলো। বলে কি জানো, বলে, এ ভাই, ওই ভূতকে ভয় দেখানো যাবে না। হ্যাঁ, আমরা যে কী সব করি না বেরিয়ে। ইতিমধ্যে আমাদের টেবিলে স্টিলের প্লেটের উপরে সাজানো 4টে চায়ের ভাঁড় এসে পৌঁছালো। আমরা একে একে তুলে নিলাম সেগুলো। এদিকে আমার মাথায় ঘুরছে কতক্ষণে গুরুদেব একটা গল্প শুরু করবে। আজ যত কিছু আলোচনা হয়েছে তাতে এতক্ষণে গুরুদেবের তো ভৌতিক মেজাজে পৌঁছে যাওয়ার কথা। বুঝতে পারছি বারুদ জমেছে, শুধু একটু স্ফুলিঙ্গ দরকার। আচ্ছা বিষ্ণুদা, ওই বিদেশি হ্যালোইন আর আমাদের এখানে যে দীপাবলি হয় তার কি কোনো মিল আছে? সরাসরি কোনো মিল নেই, এমনও নয় যে একই দিনে পালিত হয়। হ্যালোইন পালিত হয় প্রতি বছর 31শে অক্টোবর। দীপাবলি মানে কালী পুজো তিথি অনুযায়ী হয়। হ্যালোইনের বিশ্বাস হলো ওই দিন নাকি আত্মা অন্য জগৎ থেকে এই জগতে আসতে পারে। আর আমাদের দেবীর আরাধনার ব্যাপারটা তো জানিস, ফলে সেই অর্থে কোনো মিল নেই। তবে হ্যাঁ, দুটোর সঙ্গেই আত্মা, ভূত, পিশাচের একটা সম্পর্ক আছে। আবার দুক্ষেত্রেই আলোর ব্যবহার হয়। ওরা কুমড়ো কেটে আলো জ্বালায়, আর আমরা আতশবাজি, প্রদীপ, এইসব। দুক্ষেত্রে এটা মিল যে আলো এবং আগুনের ব্যবহার হয় অশুভ শক্তিকে দূরে রাখতে। ব্যাস এইটুকুই। দেখ, এটা ঠিক যে বিশ্বজোড়া সব মানুষের মধ্যে শুভ অশুভের বিশ্বাস একই রকম, আর সবাই বিশ্বাস করতে চায় যে অশুভ শেষমেশ পরাজিত হবেই। তবে আমার কি মনে হয় জানিস, শুভ এবং অশুভ একই জিনিসের মধ্যেই থাকে, অনেকটা ওই মুদ্রার এপিঠ ও পিঠের মতো। কথাটা ভাবতে একটা ঘটনার কথা মনে পড়ল। বুঝতে পারলাম বিষ্ণুদার মেজাজ তৈরি হয়েছে। দুম করে পল্লব বলে বসলো, ও, তার মানে এবার তোমার দেখা কোনো পাগলি বুড়ির কথা বলবে, তাই তো? ভেবেছিলাম পরিস্থিতিটা ভেস্তে যাবে, কিন্তু গুরুদেব দেখলাম ওর কথায় খুব একটা পাত্তা দিল না। বলল, সেই সময় আমি তালবোনা নামক একটি গ্রামে সরকারি কাজের দেখাশোনার জন্য গিয়েছিলাম। সাধারণত এইসব কাজে গ্রামেরই কোনো বাড়িতে আমার থাকার ব্যবস্থা হতো। এক্ষেত্রেও তাই হয়েছিল। এখনো পর্যন্ত ওই গ্রাম সেই অর্থে আধুনিক হয়নি, আর আমি যে সময়ের কথা বলছি সে সময় তো আরও অবস্থা খারাপ ছিল। বইচি গ্রাম রেল স্টেশনে নেমে বেশ কিছুটা যেতে হয়। সে সময় রাস্তাঘাটের অবস্থাও বিশেষ ভালো ছিল না। যাই হোক, প্রথম দিন যাওয়ার পথেই যে
অস্বস্তিকর বিষয়টা আমার চোখে পড়ল তা হলো যে কাঁচা বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে পৌঁছাতে হয় একটা শ্মশানের ধার দিয়ে। বাড়িটা বলতে গেলে শ্মশানের একেবারে কাছেই। এমনিতে বাড়িটা বেশ ভালোই, মাটির দেওয়াল, উপরে টালির চাল, আশেপাশে গাছপালায় ভরা, সুন্দর গ্রাম্য পরিবেশ। তবে আমরা যতই গ্রামের সুখ্যাতি করি, এ কথা সত্যি, গ্রামের সৌন্দর্য ওই দিনের বেলাতেই। রাতের অন্ধকারে আমরা যারা শহুরে পরিবেশে অভ্যস্ত তাদের বড়ই অস্বস্তিতে পড়তে হয়। এই যেমন সন্ধেবেলায় আমরা এখানে বসে গল্প গুজব করছি। প্রত্যন্ত গ্রামগঞ্জে লোকজন সন্ধ্যা 7টা, 7:30টার মধ্যেই শুয়ে পড়ে। তারপর চারদিক একেবারে নিস্তব্ধ, নিথর হয়ে যায়। প্রাণের অস্তিত্ব যে জগৎ সংসারে আছে তা অনুভব করা দুষ্কর হয়ে পড়ে। অবশ্য এখন অনেক গ্রামেই অভ্যাস বদলেছে, যদিও সেটা খুব একটা ভালো কথা নয়। যাকগে, প্রথম কয়েকটা দিন বেশ নিশ্চিন্ত নিরিবিলিতেই কেটে গেল। সকালবেলায় উঠে তৈরি হয়ে কাজের জায়গায় পৌঁছে যাই, সন্ধ্যার সামান্য আগে ফিরে আসি। তারপর কিছুক্ষণ বই পড়ে সময় কাটে। রাত 8:30, 9টার দিকে খেয়ে দেয়ে শুয়ে পড়ি। রান্নাবান্নার চিন্তা নেই, গ্রামেরই একটি লোক বাড়ি থেকে উপাদেয় খাবার তৈরি করে আমাকে পৌঁছে দিয়ে যায়। সেদিন কি জন্য যেন কাজ বন্ধ ছিল। সকালবেলায় উঠে কিছুতেই সময় কাটছিল না। শেষে 10টা, 10:30টার দিকে হাঁটতে হাঁটতে গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। প্রথম দিন আসার পথে শ্মশানটা দেখে যে অস্বস্তিটা হয়েছিল সেটা এই কদিনে একরকম ভুলেই গেছিলাম। কিন্তু আশেপাশে ঘুরতে ঘুরতে একটা ব্যাপার বুঝতে পেরে নতুন করে সেই অস্বস্তিটা তৈরি হলো। আমি যে বাড়িতে রয়েছি, এই বাড়ি এবং শ্মশানের আশেপাশে বেশ কিছুটা জায়গায় কোনো জনবসতি নেই। সব দিকেই বাড়িঘর কম হলেও 300-400 মিটার দূরে। এমনটা কেন? কৌতূহল তৈরি হলো মনে। গ্রামেরই 2-1জনকে জিজ্ঞাসাও করলাম সে কথা, কিন্তু কোনো সদুত্তর পেলাম না। সবাই যেন প্রসঙ্গটা কেমন এড়িয়ে গেল। কৌতূহল নিরসন হলো না ঠিকই, তবু উপায় না দেখে ফিরতি পথ ধরলাম। তখন বেলা 12:30, 1টা হবে। আকাশে বেশ চড়া রোদ। অবশ্য গ্রাম্য মনোরম পরিবেশে সে রোদের তেজ মৃদু হয়ে গায়ে লাগছে। মাথার মধ্যে বিভিন্ন উদ্ভট চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। কিছুটা অন্যমনস্ক হয়ে হেঁটে চললাম বাড়ির দিকে। সীমানার কাছাকাছি যখন এসে পৌঁছেছি, তখন হঠাৎ পিছন থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বরে আমার অন্যমনস্কতায় ছেদ পড়ল। বাড়ি চললেন বাবু? কণ্ঠস্বরটা কেমন যেন। আমি পিছনে তাকিয়ে দেখি একজন শ্যামবর্ণ, বেটে খাটো, রোগা প্যাটকা লোক ধবধবে সাদা দাঁত বের করে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে যেন লোকটি সুস্থ নয়। পাগলামির লক্ষণ ওর মাথায় কিলবিল করছে। আমি একটু সতর্ক হয়ে উত্তর দিলাম, হ্যাঁ, তুমি কে? আমি হরিপদ বাবু। কি চাই? সন্দেহ হলো টাকা পয়সা চাইতে এসেছে। হতে পারে অত্যন্ত গরিব। আমাকে দেখে মনে হয়েছে চাইলে টাকা পয়সা পাওয়া যাবে, তাই পিছু নিয়েছে। কিন্তু ওর উত্তর শুনে
সেই ভ্রান্তি দূর হলো। আগে আপনি গাঁয়ে সবাইরে জিজ্ঞাসা করছিলেন এখানে বাড়ি ঘর নেই কেন? হ্যাঁ, করছিলাম। কেউ কিছু বলল না, তাই না? না, তেমন ভাবে কেউই কিছু বলল না। ওরা বলবে না, আসলে সবাই ভয় পায়। ভয় পায়? কিসের ভয়? সে অনেক কথা বাবু। বেলা হয়েছে, আপনি খাওয়া দাওয়া করবেন, নাইতে হবে। এখন যান, আমি সময় মতো আপনারা সব বলবো। একটু অবাক হতভম্ব ভাব তৈরি হলো আমার মনে। লোকটার আচরণ কথাবার্তা যেন ঠিক সুস্থ মানুষের মতো নয়, আবার পাগল যে তেমনও মনে হচ্ছে না। কি জানি, কয়েক মুহূর্ত লোকটার দিকে তাকিয়ে থেকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে নিজের পথে এগিয়ে চললাম। স্নান খাওয়া দাওয়া সেরে দুপুরে বসে ভাবতে লাগলাম সব কিছু। কোনো কিছুর সঙ্গেই কোনো কিছু সঙ্গতিপূর্ণ নয়। এমনটাও নয় যে কোনো নির্দিষ্ট কিছুর ইঙ্গিত আমি পেয়েছি। হতে পারে সবটাই আমার অকারণ অতি চিন্তার ফল। একা দিন কাটছে, কাজের সময়টুকু বাদে কারো সঙ্গেই তেমনভাবে কথা বলা হয় না। একাকিত্বের ফলেই হয়তো অতিরিক্ত ভাবছি তুচ্ছ বিষয় নিয়ে। মনকে এরকমটা বুঝিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিলাম। এত সহজে যে দুর্ভাবনা মন থেকে বিদায় হবে তা তখন আন্দাজ করিনি। এমন গভীর ঘুম এলো যে ঘুম ভাঙতে দেখি বাইরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়েছে। ঝটপট উঠে হাতরে দেশলাই খুঁজে ঘরের হ্যারিকেনটা জ্বালালাম। ঘড়িতে সময় দেখলাম সন্ধ্যা প্রায় 7টা বাজে। মুখ চোখ ধুয়ে নিয়ে যখন মুছছি, ঠিক সেই সময় আমাকে রাতের খাবার পৌঁছে দিয়ে গেল। ভাবছি একটা ছোট স্টোভ বা ওই জাতীয় কিছুর ব্যবস্থা করতে হবে। এমন সন্ধেবেলায় একটু চা না হলে বড় অস্বস্তি হয়। আশেপাশে দোকানপাট থাকলেও নয় একটা ব্যবস্থা করা যেত। আগামীকালই একটা সুরাহা করব। খাবারটা গুছিয়ে রেখে যখন মনে মনে ভাবছি কি করব, ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। একবারেই চিনতে পারলাম কণ্ঠস্বরটা সেই লোকটির যার সঙ্গে দুপুরে দেখা হয়েছিল। বাবু, আমি দরজা খুলে দেখি লোকটি একই রকম দাঁত বের করে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওর হাসিটা যেন মুখের গঠনের সঙ্গে মিশে গেছে। সে হাসির কোনো পরিবর্তন নেই, স্থির অক্ষয় হাসি। কি ব্যাপার এখন? ওই যে আপনি জানতে চেয়েছিলেন। কিন্তু এই সময়ে? এটাই তো ভালো সময়। আপনারও কোনো কাজ নাই, নিশ্চিন্ত হয়ে শুনতে পারবেন। একটু অস্বস্তি হলো। মনে হলো লোকটি চোর ডাকাত নয় তো। পরক্ষণে এ কথাও মাথায় এলো, এখানে আমার কাছে ডাকাতি করে বিশেষ লাভ হবে না কারো। অতএব যা হবে দেখা যাবে। এই ভেবে বললাম, এসো, তবে আমায় আগামীকাল ভোরে কাজে যেতে হবে। অতএব যা বলার একটু তাড়াতাড়ি বলো। এই অন্ধকার সময়ে হ্যারিকেনের মৃদু আলোয় লোকটিকে দেখে রহস্যময় লাগছিল। কেন জানি না একটা সংশয়, অদ্ভুত ভয় আমার মনের মাঝে তালগোল পাকাচ্ছিল। যদিও লোকটির আচরণে ভয়ানক কিছু অন্তত এখনো পর্যন্ত নজরে পড়েনি। ঘরে একটা কাঠের চৌকি, তার উপরেই আমার শোয়ার ব্যবস্থা। তারই এক কোণে লোকটিকে বসতে বললাম। এবার বল,
অনেক কাল আগের কথা বাবু, কম করে ৮০-৯০ বছর হবে। একটা লোক পরিবার নিয়ে এখানে বাস করত। পরিবার বলতে সে আর তার একমাত্র মা মরা মেয়ে হিরণময়ী। মেয়েটারে দেখতে ছিল খুব সুন্দর, একেবারে দেবী প্রতিমার মতো মুখ। গরিবের ঘরে এমন মেয়ে মানায় না বাবু। সে হিসাব অবশ্য উপরওয়ালা ঠিকঠাকই করেছিল। রূপে মেয়ে সুন্দরী হলি কি হবে, মেয়েটার মাথা ঠিক ছিল না। রাত দুপুরে ঘর থেকে বেরিয়ে যেত, খালি খালি হাসত, আবার কখনো হাঁটু মুড়ে বসে কান্না করত। তবু এ দুঃখ কষ্ট সহ্য করে বাপ বেটিতে ভালোই ছিল। কিন্তু ওই যে বললাম, উপরেওয়ালা সুখ দুঃখের হিসাব সমান করি দেয়। দিনে দিনে হিরণময়ীর পাগলামি বাড়ছিল। গ্রামের লোকজন তার পাগলামিতে অতিষ্ঠ হয়ে উঠতে লাগল। এখন হলি হয়তো তার বাপ তারে ডাক্তার বুদ্ধি দেখাতো, কিন্তু এ ঘটনা যে সময়ের, সে সময় তো সেসবের বালাই ছিল না। গ্রামের লোকজন কোথা থেকে এক সাধুকে ধরে আনলো। হিরণময়ীর বাপ জানতো না সে সাধু না কোনো গুণিন। তারে দিয়ে ওই পাশের খাল পাড়ে বিস্তর পূজা অর্চনা করানো হয়। এক অমাবস্যার সন্ধেবেলায় পুজো শুরু হয়ে সেসব ভোর পর্যন্ত চলেছিল। তারপর সেই সাধু জানায় হিরণময়ীর মধ্যে নাকি কোনো অশুভ অতৃপ্ত আত্মা বাসা বেঁধে আছে। এর থেকে মুক্তির একটাই উপায়, হিরণময়ীরে জ্বলন্ত চিতায় তুলতে হবে। হিরণময়ীর বাপটা ছিল মূর্খ, বোকার মতো সে ভেবেছিল জ্বলন্ত চিতায় তার মেয়ে বেঁচে থাকবে, সুস্থ হয়ে উঠবে। এমন মূর্খ বোকার সন্তানহীন হওয়া ভালো। তাছাড়া গ্রামের লোকজনও তখন তাকে বোঝাতে থাকে এতেই মঙ্গল হবে। হিরণময়ীকে যখন সীতার সঙ্গে বাধা হয়, তখন সে বাপের উপরে সরল বিশ্বাসে হাসি মুখে তাকায় ছিল। তার মনে একটুখানিও ভয় দুশ্চিন্তা কিছুই ছিল না। অটুট ভরসায় তাকায় ছিল বাপের দিকে। তারপর যখন সীতায় আগুন জ্বালানো হয়, রাক্ষসে আগুন হিরণময়ীরে পোড়াতে আরম্ভ করে, তখন হিরণময়ীর মন থেকে বাপের উপরে সব বিশ্বাস ভরসা নিমেষে চূর্ণ হয়ে যায়। ভয়ানক আর্তনাদ শুরু করে। গা শুদ্ধ নিষ্ঠুর লোকের দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে একটা সরল প্রাণের বলি। কিন্তু ওই অসমর্থ প্রাণ কতক্ষণ সহ্য করবে ওই তীব্র যন্ত্রণা? একসময় হিরণময়ী নিশ্চুপ হয়ে গেল। তার সারা শরীর যখন দাউ দাউ করে জ্বলছে, তখনও আগুনের ফাঁক থেকে মাঝে মাঝে তার বিস্ফারিত চোখ দুখানা দেখা যাচ্ছিল। একসময় সীতার আগুন নিভে এলো, সব শান্ত হলো। সব শেষ হয়ে যাওয়ার পর গায়ের লোকজন বুঝতে পারল তারা কি ভুল করেছে। তখন সেই সাধুকে জিজ্ঞাসা করার জন্য সবাই খুঁজতে লাগলো, কিন্তু সে সাধু তখন কোথায়? সে তো সবার চোখে ফাঁকি দিয়ে ছলনা করে নিজের কার্যসিদ্ধি করেছে। তার উদ্দেশ্য কি ছিল এ কথা গ্রামের লোক কোনোদিনই জানতে পারেনি। এই ঘটনার পর হিরণময়ীর বাপটাও দিনে দিনে কেমন যেন পাগল হয়ে যেতে থাকে। ঠিক যেমন হিরণময়ীর মুখে একটা হাসি লেগে থাকতো সব সময়, বাপকেও দেখা যায় ফ্যাল ফ্যাল করে হাসে সারাদিন। নিজের প্রতি তার ঘেন্না ধরে গেছিল। তারপর
একদিন গাঁয়ের লোকজন দেখে ওই যে খালপাড়ে শ্মশানের ঘাটের কাছে বট গাছটা আছে, ওই গাছের ডাল থেকে ঝুলে আছে হিরণময়ীর বাপের মরা শরীরটা। তারপর থেকেই এখানে আজব সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের অন্ধকারে কেউ কেউ ঘাটের কাছে একটা মেয়েকে দাঁড়ায় থাকতে দেখে। রাত বিরেতে কখনো কান্না, কখনো হাসির শব্দ টের পাওয়া যায়। গায়ের মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। আশেপাশে যে কটা বাড়িঘর ছিল তারা এখান থেকে উঠে যায়। দুই একজন সাহস করে ছিল কিছুদিন, কিন্তু তাদের পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। বিশেষ করে বাড়িতে কোনো মেয়ে থাকলে সে দিনে দিনে পাগল হয়ে যেত। রাত বিরেতে ঘর থেকে বেরিয়ে ওই বট গাছের কাছে গিয়ে দাঁড়ায় থাকত। এইসবের ফলেই একসময় এই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। তারপর কেটে যায় বহু বছর। মানুষজন দেখে এই জায়গাটা ফাঁকা, তারা এই গাঁয়ের শ্মশান তৈরি করে। অবশ্য শ্মশান তৈরি হওয়ার আগে থেকেই এখানে তো মৃত্যুর বাসা। আর এই যে বাড়িতে আপনি এখন আছেন, এখানেই এক সময় হিরণময়ীর বসত বাড়ি ছিল। শেষ কথাটা বলতে বলতে লোকটার গলা কেমন যেন অদ্ভুত হয়ে উঠেছিল। হঠাৎ করেই এক দুবার কেঁপে ঘরের হ্যারিকেনের শিখাটা দপ করে নিভে গেল। সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার আশেপাশে একরাশ শীতল বাতাস ঘুরপাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আমি শঙ্কিত হয়ে বললাম, হরিপদ, কোনো সাড়া নেই। আমার শরীরে একটা শীতল শিহরণ বয়ে গেল। হাতরে অন্ধকারে বোঝার চেষ্টা করলাম। এইমাত্র সামনেই লোকটা বসেছিল। কই, এখন যে ওখানে কেউ আছে তেমন তো মনে হচ্ছে না। পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালাম। ঘরটা আলোকিত হতেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল। আমার আশঙ্কাই সত্যি, হরিপদ ঘরে নেই, অথচ দরজাটা চাপা। ওটা খুলে কেউ বেরিয়ে গেলে অবশ্যই শব্দ কানে পৌঁছাত। চটপট ঘরের হ্যারিকেনটা জ্বালালাম। আমার বুকের ভিতরে অনবরত হয়ে চলা হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছি। তবে কি হরিপদ কোনো জীবন্ত মানুষ নয়? সেই রাতটা কোনো ক্রমে কাটল। সকালে কাজের ওখানে গিয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে গ্রামের দিকে এলাম। এখন আমি অনেকটাই জানি, তাই সে ব্যাপারে লোকজনকে জিজ্ঞাসা করতে সুবিধা হলো। তবুও লোকজন সেই আগের মতোই স্পষ্ট করে কিছু বলতে চায় না। অবশেষে এক বৃদ্ধর কাছ থেকে জানতে পারলাম, প্রচলিত যে ঘটনার কথা গ্রামের লোকজন বলে তাই হরিপদ গত সন্ধ্যায় আমায় বলেছিল, এবং হিরণময়ীর বাবার নাম ছিল হরিপদ। আশা থেকে এই কদিন তেমন কিছু অনুভব করিনি। তবে হরিপদর কাছে সব ঘটনা শোনার পর থেকে ওই বাড়িতে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা অনুভব করতে লাগলাম। মাঝরাতে হঠাৎ মনে হতো
ঘরের ভিতরে আরও কেউ উপস্থিত হয়েছে। বন্ধ ঘরেই শীতল বাতাস আমার শরীরে শিহরণ জাগাত। তারপর এক রাতে ঘটল সেই অদ্ভুত ঘটনা। সেদিন কাজ থেকে ফিরতে কিছুটা দেরি হয়েছিল। শ্মশানের পাশ থেকে যখন হেঁটে আসছি, তখন মনে হচ্ছিল চারদিকে যেন মৃত্যুর নীরবতা। সন্ধ্যার অন্ধকারে একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত কানে আসছে না। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে সময় মতো শুয়ে পড়লাম। খুব তাড়াতাড়ি ঘুমও নামলো চোখে। রাত তখন কটা হবে জানি না। হঠাৎ অস্বস্তিকর একটা অনুভূতিতে ঘুম ভাঙল। সেই একই রকম অনুভূতি। মনে হচ্ছিল ঘরের ভিতরে কেউ রয়েছে, আমি ছাড়াও অন্য কারো উপস্থিতি স্পষ্ট অনুভব করছিলাম। বালিশের পাশেই দেশলাইটা রাখা ছিল। অন্ধকার হাতড়ে সেটা খুঁজে নিয়ে একটা কাঠি জ্বালাতে আমার বুকের ভিতরটা শূন্য হয়ে গেল। স্পষ্ট দেখলাম দরজার সামনে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। পরনে একটা ময়লা শাড়ি তার, আর তার মুখাবয়ব ঝলসানো, যেন আগুনে পুড়ে গেছে। পোড়া মাংসের কটু গন্ধ আমার নাকে এসে লাগলো। চামড়া পুড়ে এক পাশের গালের মাংস ঝুলে পড়েছে। ধবধবে সাদা দাঁতের শাড়ি সেখান থেকে বেরিয়ে আছে। চোখের পাতাগুলো পুড়ে মণি দুখানা অস্বাভাবিক রকম বেরিয়ে এসেছে। এমন রূপে অতি পরিচিত কাউকেও চেনার কথা নয়, তবুও আন্দাজ করতে অসুবিধা হলো না আমার সামনে যে উপস্থিত হয়েছে সে অন্য কেউ নয়, হিরণময়ী। আমি ভয়ে কাঁটা হয়ে গেলাম। পরক্ষণে সেই বিভৎস মূর্তির কণ্ঠ থেকে শব্দ বেরিয়ে এলো। কেন এসেছিস এখানে? চলে যা, চলে যা এখান থেকে। যারা আমায় মেরেছে তাদের নির্বংশ না করা পর্যন্ত আমার মুক্তি নেই। সবাইকে সবাইকে শেষ করে দেবো আমি, সবাইকে শেষ করে দেবো, সবাইকে। হিরণময়ী সেই বিভৎস অট্টহাসি হাসতে হাসতে হঠাৎই ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। তারপর চোখের সামনে ঘরের আলো ছায়ার মাঝে হিরণময়ী বিলীন হয়ে গেল। সেই রাতে আমার আর ঘুম হলো না। কোনো ক্রমে রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফুটতেই কাউকে কিছু না জানিয়ে সেই গ্রাম থেকে ফিরে আসি আমি। পরে একটা চিঠি দিয়ে আপাতত ওই কাজ থেকে আমার ইস্তফার কথা জানিয়েছিলাম। কারণ হিসাবে বলেছিলাম শারীরিক অসুস্থতার কথা। বাস্তবে অসুস্থতা শরীরের না হলেও হয়েছিল আমার মনে। এমন ভয়কে আমি বহুবার জয় করেছি, কিন্তু ওই অসহায় হিরণময়ী
অভাগা হরিপদ, তাদের যন্ত্রণা আমাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। আসলে কি জানিস, পাপ অশুভর জন্ম দেয়, যা কিছু শুভ তাকেই করে তোলে অনন্ত অশুভ। আজ যে হিরণ্ময়ী অতৃপ্ত প্রতিহিংসা নিয়ে অশুভ শক্তি রূপে ঘুরে বেড়াচ্ছে, এককালে সেই ছিল কত নির্মল, নির্লিপ্ত, শুভর প্রতিরূপ। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৫৭তম গল্প তালবোনার ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অর্ণব, পিকন, সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।